শুনছেন রেডিও অরের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে প্রথমে শুনবেন সমাজ বসুর লেখা একটি গল্প, ভীম নস্করের স্বপ্ন। গল্পটি পাঠ করেছেন শান্তনু গুপ্ত। দোকানটার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে বিশু। দোকানে অনেক খদ্দেরের মাঝে ওর বয়সী দুটো ছেলে চেয়ারে বসে ডিম সেদ্ধ, পাউরুটি আর কলা খাচ্ছে। কিন্তু একটা বাঘের মুখোমুখি যেতে তার সাহসে কুলোচ্ছে না। যেমন পালোয়ানের মতো চেহারা, তেমনই তার গলার আওয়াজ। লোকটাই দোকানের মালিক। রোজকার মতো আজও বিশু পুকুরটা গুনে গুনে 3 বার এপার ওপার করেছে। এখন তার পেটে শুধুই খিদে। সকালে বেরোবার সময় বিশুকে রোজ 10 টাকা করে দেয় ওর বাবা, সাঁতার কেটে কিছু খাওয়ার জন্য। বিশুর বেশ মনে আছে, আজ একটা 10 টাকার কয়েন সে প্যান্টের পকেটে নিয়ে বেরিয়েছিল। জামা, গামছা আর একটা শুকনো প্যান্ট পাড়ে রেখেই সে পুকুরে নেমেছিল। কয়েনটা পকেটেই ছিল, তার মানে সেটা পুকুরের পেটেই গেছে। এদিকে আজ বৃহস্পতিবার বলে নবীন কাকুর দোকানটাও বন্ধ। সেখান থেকেই বিশু রোজ বিস্কুট কিংবা ছোলা কিনে খায়। এই ছোকরা, এদিকে আয়। হঠাৎ বাঘের গর্জন শুনতে পেয়ে ভয়ে কেঁপে ওঠে বিশু। বিশু অবাক হয়ে দেখে, মস্ত বড় ভুঁড়িওয়ালা লোকটা থামের মতো পায়ে থপ থপ করে হেঁটে হেঁটে খদ্দেরদের খাবার জোগাচ্ছে। লোকটা ধরে যদি আটকে রাখে। কিরে, কানে কথা গেল না? তোকে যে ডাকছি। বিশু আর পালাবার সাহস পেল না। রাস্তার দুদিকটা দেখে নিয়ে পেরিয়ে গেল। আয়, একটা চেয়ারে বস। কি খাবি বল? বিশুর মনটা যেন হঠাৎ ভালো হয়ে গেল। আমার কাছে তো পয়সাই নেই, বিনা পয়সায় কি খাওয়া যায়? তোকে পয়সার কথা ভাবতে হবে না, লোকটা মানে ভীম নস্কর ধমকের সুরে বলল। চোখের নিমেষে 2 পিস পাউরুটি, ডিম সেদ্ধ আর কলা বিশুর সামনে রেখে দিয়ে বলল, নে, খেয়ে নে। বিশু তো একেবারে অবাক। লোকটা ওর মনের কথা জানলো কি করে? কিছুক্ষণ হাত গুটিয়ে সে বসেই ছিল। লোকটা আবার গর্জন করতেই বিশু খাওয়া শুরু করে দিল। বিশুর বয়সী ছেলে দুটো খাওয়া শেষ করে দোকান থেকে বেরোনোর আগে ওর খাওয়ার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। কি দেখছো তোমরা হাঁ করে? এখন তোমরা যাও দেখি। ভীম নস্কর এক তাড়া দিতেই ছেলে দুটো রাস্তায় গিয়ে পড়ল। বিশুর কোনো দিকে খেয়াল নেই, এক মনে খেয়ে চলেছে। তুই সুবল মাঝির ছেলে বিশু না রে? তোর বাবাকে আজ বাড়ি গিয়ে আমার কথা বলবি। তোর খুব এলেম আছে রে বিশু। সকালে দোকানে আসার পথে মাঝে মাঝে তোকে কলপাড়ের পুকুরটা সাঁতরে পার করতে দেখি। এক একদিন কচুরি পানার মতো ভাসতেও দেখি। ভারী ভালো লাগে। আজ তোকে কাছে পেয়ে ভালোই হলো। আমার কবজায় তোকে রেখে দেব। কথাটা শোনা মাত্রই বিশু হঠাৎ বিষম খেল। আরে আরে, জল খা। ছুটে এসে বিশুর মাথায় হাত রাখলো সে। তুই কি ভাবলি আমি তোকে আটকে রাখবো? এখন থেকে আমি তো দেখভাল করব, বুঝলি? আর শোন, তোকে এবার পুকুর থেকে আরো বড় জলাশয়ে যেতে হবে। সেটা আবার কোথায়? বিশু প্রশ্ন করে। বড় জলাশয় মানে সুইমিং ক্লাবের কথা বলছি। সেখানে ভর্তি হলে আরো অনেক কিছু শিখতে পারবি, জানতে পারবি। তার কথাগুলো দোকানের খদ্দেররা হাঁ করে শুনতে থাকে। সেখানে কিভাবে যেতে হয় আমি তো জানিই না। সেসব আমার চিন্তা, তোকে কিছু ভাবতে হবে না। সাঁতার কেটে তোকে অনেক নাম করতে হবে রে বিশু। কি রে, পারবি তো? ভীম নস্কর বিশুর মাথায় স্নেহের হাত রাখে। আলবাত পারবো কাকু, আমার সাঁতার কাটতে যে বড় ভালো লাগে। এই সপ্তাহে একদিন একটু তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে তোকে নিয়ে সেখানে যাব। তুই সময় করে এখানে চলে আসবি, কেমন? আর খিদে পাচ্ছে না তো? এই প্রথমবার
বিশু তার কাকুকে হাসতে দেখল। এত খাইয়ে দিলে যে পেটে আর জায়গাই নেই। পেটে হাত বুলিয়ে বিশু জবাব দিল, নে এখন বাড়ি যা, দেখি বাড়িতে সব চিন্তা করছে। বিশু ভেজা প্যান্টটা হাতে নিয়ে বাড়ির দিকে পা বাড়ায়। দোকান থেকে বিশুর চলে যাওয়ার পর ছেলেটার প্রতি ভীম নস্করের এইরকম দুর্বলতা আর মায়া দেখে সবাই বিস্মিত হয়ে যায়। দু একজন রোজকার খদ্দের ভীম নস্করের কাছে ছোট ছেলেটার পরিচয় জানতে চায়। সে অনেক কথা, শুধু এইটুকু বলতে পারি, বছর 3 পর আজ আমার ছেলেটাই যেন ফিরে এসেছে মনে হলো। সত্যি সত্যি বিশুর মতো তার ছেলেটাও খুব ভালো সাঁতার কাটতে পারত। ওই ছোট্ট বয়সে ইয়াংস্টার সুইমিং ক্লাবে সবার নজর কেড়েছিল। তার বড় স্বাদ ছিল ছেলেটা একদিন মস্ত বড় সাঁতারু হবে, অনেক নাম হবে। কিন্তু মাত্র 3 দিনের জ্বরে ছেলেটা সব মায়া কাটিয়ে চলে গেল। তাই আজ সে বিশুকে নয়, তার ছেলেকেই ফিরে পেয়েছে। এই ছেলেটাই পারবে তার ভেঙে যাওয়া স্বপ্নকে জুড়ে দিতে। এ তার অটুট বিশ্বাস। দিন যায়, মাস যায়, দেখতে দেখতে বিশু ইয়াংস্টার সুইমিং ক্লাবে ছোটদের বিভাগে দক্ষ সাঁতারু হয়ে ওঠে। ওদের অবস্থা মোটেই ভালো নয়। বাবা দিনমজুর আর মা 4-5 বাড়িতে পরিচারিকার কাজ করে। কোনো রকমে তাদের দিন চলে যায়। কিন্তু এখন ছেলের জন্য তাদের মোটেই চিন্তা করতে হয় না। ভীম নস্করই ছেলেটার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। আজকাল দোকানেও তেমন মন বসে না ভীম নস্করের। ফাঁক পেলেই চলে যায় সুইমিং ক্লাবে। চোখ ভরে ছেলেটাকে দেখে। এই কদিনে সে কেমন ফ্রিস্টাইল, ব্রেস্টস্ট্রোক, বাটারফ্লাই, এমনকি ব্যাকস্ট্রোকেও পারদর্শী হয়ে উঠেছে। ছেলেটার অসীম সাহস আর অদম্য মনের জোর দেখে সে মনে মনে আনন্দ পায় আর ভাবে সাঁতারু হবার জন্যেই যেন ছেলেটা জন্মেছে। সপ্তাহে 2-1 দিন দোকানটা হরির জিম্মায় রেখে সকাল 10টার আগে ভীম নস্কর সুইমিং ক্লাবে পৌঁছে যায়। জল থেকে ওঠা মাত্র বিশুর ভেজা শরীর, মাথা সব পরম যত্নে মুছিয়ে দেয়। তারপর শুকনো জামা প্যান্ট পরিয়ে সোজা দোকানে নিয়ে আসে। এই সময়টুকু তার নির্দেশ মতো হরি বিশুর জলখাবার তৈরি করে রাখে। ভীম নস্করের খুব বিশ্বস্ত কর্মচারী হরি। দোকানের সব ফাই ফরমাস ছাড়া বাজার হাটও সেই করে। লোকটার কোনো জিনিসের প্রতি লোভ নেই। প্রায় 10 বছর হয়ে গেল ভীম নস্করের এখানে পড়ে আছে। দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেল। এরই ভেতর ইয়াংস্টার সুইমিং ক্লাবের কর্মকর্তারা সামনের জুলাই মাসে চেন্নাইতে যে সর্বভারতীয় অনূর্ধ্ব 15 সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে, বাংলা থেকে বিশুকেই মনোনীত করে ফেলেছে। ক্লাবেরই সিদ্ধান্তে বিশু ও ভীম নস্কর দুজনেই ভীষণভাবে উৎফুল্ল আর রোমাঞ্চিত। শোন বিশু, এখনো মাস 4 বাকি। এই 4টে মাস আদা জল খেয়ে লেগে পড়। ভীম নস্কর বিশুকে বোঝায়। তুমি আর আমাকে আদা জল খেতে দিচ্ছ কোথায়? রোজই তো ডিম, মাছ, মাংস আর 1 গাদা ফল খাওয়াচ্ছ। বিশুর সরলতায় ভীম নস্কর হো হো করে হাসতে থাকে। হাসি আর থামতেই চায় না। তুমি হাসছো কেন কাকু? আমি কি হাসার কোনো কথা বলেছি? বিশু জিজ্ঞেস করে। আরে বোকা, আদা জল খেয়ে নামার মানে আরো পরিশ্রম করা। পরীক্ষার আগে অনেক বাবা মা বলে, শুনিসনি, সামনে ফাইনাল পরীক্ষা, আদা জল খেয়ে লেগে পড়ো, অর্থাৎ আরো মন দিয়ে পড়াশুনো করো। তাই জুলাই মাসে তোরও তো পরীক্ষা। সারা ভারতের তোর মতো ছোট ছোট সাঁতারুদের সঙ্গে তোর পরীক্ষা। কিরে, জিততে পারবি তো? তুমি কিচ্ছু ভেবো না কাকু। তোমার এই বিশুকে কলপারের পুকুর আর ওই ক্লাবের স্যারেরা যা যা শিখিয়েছে সে সব উজাড় করে দেবে। হ্যাঁ রে,
আর তুই জলে ঠিক মতো দম দিতে পারবি তো? সাঁতারে ওটাই সবচেয়ে আগে দরকার। কি যে বলো কাকু, রমেন স্যার তো শিখিয়ে দিয়েছেন কোন সময়ে কতটুকু দম ধরে রাখতে হয় আর কখন দম ছেড়ে দিতে হয়। ওই সোনার মেডেলটা আমার চাই। বিশুর কথা শুনে ভীম নস্কর একেবারে বুকের ভেতর টেনে নেয় ছেলেটাকে। আগামীকাল 7ই জুলাই। জীবনের প্রথমবার কোনো বড় প্রতিযোগিতায় বিশু জলে নামবে। ভীম নস্করের চোখে কিছুতেই ঘুম আসছে না। কাল কাক ভোরে চেন্নাই পৌঁছবে বিশু। সঙ্গে 4 জন কর্মকর্তা গেছে। সেখানে পৌঁছে সোজা হোটেলে চলে যাবে সবাই। কি জানি ট্রেনের শব্দে ছেলেটা ঘুমোতে পারছে কিনা। সেই 4 দিন পর ছেলেটা ফিরবে। 4টে দিন যে কিভাবে কাটবে ভাবলেই ভীম নস্করের বুকের ভেতরটা হু হু করে উঠছে। বারান্দায় পায়চারি করতে করতে একসময় ভোরের দিকে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কর্তা, তোমার বিশু তো কামাল করে দিয়েছে গো। হরি খবরের কাগজের খেলার পাতাটা ভীম নস্করের চোখের সামনে মেলে ধরে। ফ্রিস্টাইল ভঙ্গিমায় তার বুকের পাঁজর, বিশুর ছবি। অনূর্ধ্ব 15 সেরা জলমানব। বড় বড় হরফে লেখাটায় চোখ পড়তেই ভীম নস্করের চোখের জল বাঁধ মানে না। আরে এত বড় একটা খবরে কোথায় তুমি প্রাণ খুলে হাসবে আর তা না তুমি কাঁদছ। ভীম, আজ তোমার স্বপ্ন পূরণের দিন। জনে জনে জানাবার দিন যে তোমার ছেলে পেরেছে। সবাইকে হারিয়ে সে আজ বিজয়ী। আজ যে তোমার গর্ব করার দিন। একজন বয়স্ক মানুষ ভীম নস্করকে বোঝায়। ভীম নস্কর এক দৃষ্টে চেয়ে থাকে বিশুর ছবির দিকে। খবরটা হাওয়ায় ভাসতেই থাকে। ভাসতে ভাসতে একসময় ঠিক পৌঁছে যায় বিশুর বাবা মায়ের কাছে। তারা যেন বিশ্বাসই করতে পারে না তাদের মতো এইরকম এক ঘরে এও কি সম্ভব। তারা দুজনেই মনে মনে ভীম নস্করকে প্রণাম করে। সেই তো বিশুর জীবনে দেবদূত হয়ে এসেছে। বিশুর ভেতর নিজের ছেলেকে খুঁজে পেয়ে তাদের ছেলেটার যেভাবে ভবিষ্যৎ গড়ে দিল, এমন কপাল কজন আর হয়। ক্রমশ ভীম নস্করের দোকানের সামনে ভিড় জমতে থাকে। কি গো, তোমার বিশুর তো আসার সময় হয়ে এলো। সত্যি তুমি খুব ভাগ্যবান, একজন খদ্দের বলল। এ সবই ভোলানাথের কৃপা। তা না হলে কি প্রথমবার অত বড় জায়গা থেকে জিতে ফিরতে পারে? কথাটা শেষ করেই ভীম নস্কর হরির জিম্মায় দোকান ফেলে রেখে শিব মন্দিরের দিকে পা বাড়ায়। সকাল 11টা। একটা হুড খোলা বড় জিপ এসে দাঁড়ালো ভীম নস্করের দোকানের সামনে। 4-5 জন মানুষে পরিবেষ্টিত জিপের মধ্যমণি 14 বছরের বিশ্বনাথ মাঝি। ভীম নস্করের চোখের মণি বিশু। তাকে দেখা মাত্রই চারিদিক থেকে ভেসে এলো জয়ধ্বনি। এই অঞ্চলের আজ সে গর্ব। ইয়াংস্টার সুইমিং ক্লাবের সমস্ত সদস্য তাকে ঘিরে রেখেছে। সবার ফোনে আজ ফুলে ফুলে ঢাকা বিশুর ছবি। জিপ থেকে একসময় বিশু নেমে পড়ে। আমার কাকু কোথায়? বিশুর প্রথম কথা। তোমার কাকু তো শিব মন্দিরে গেছে, এক্ষুনি চলে আসবে। হরির সঙ্গে আরো 2-1 জন গলা মেলাল। আমি এখনই সেখানে যাব, আমায় নিয়ে চলো। ক্লাবের কারো কথাই সে শুনল না। বাধ্য হয়ে জিপ শিব মন্দিরের দিকে এগিয়ে চলল। মন্দিরে তখন মহাদেবের মূর্তির সামনে দাঁড়িয়ে ভীম নস্কর। জিপের শব্দ কানে যেতেই মন্দিরের বাইরে সে বেরিয়ে আসে। তার চোখে চোখ পড়তেই জিপ থেকে এক লাফে নেমে বিশু ছুটে আসে তার কাছে। সে ছোট্ট 2 হাতে জড়িয়ে ধরে ভীম নস্করকে। ভীম নস্করও তার স্নেহের বিশুকে পেয়ে আনন্দে আত্মহারা। তার মাথায় ঠাকুরের বেলপাতা ছুঁইয়ে দিল। আর ঠিক সেই মুহূর্তে বিশু তার পুরস্কার সোনার মেডেলটা নিজের গলা থেকে খুলে ভীম নস্করের গলায় পরিয়ে দিয়ে বলল, এই নাও তোমার স্বপ্ন। কাকু, আমি পেরেছি। জলের ভেতরে বাইরে তুমি সব সময়
আমার পাশে পাশে ছিলে, তাই আমি জিততে পেরেছি। বিশুর কথায় দু চোখ ভিজে যায় ভীম নস্করের, আর তাকে কাঁদতে দেখে বিশুও কেঁদে ফেলে। তুই কেন কাঁদছিস রে? তুমি কাঁদছো তাই? আমি হাসলে তুইও হাসবি, তাহলে চল দুজনে একসাথে হাসি। সেই হাসির গমকে ভীম নস্করের বিশাল বুকের ওপর দুলেই চলেছে বিশুর ছিনিয়ে আনা সোনার মেডেলটা, ভীম নস্করের স্বপ্ন। এবারে আরেকটি গল্প, ও হেনরির লাস্ট লিভ। গল্পটি পাঠ করেছেন ভাস্কর ভট্টাচার্য ও পুষ্পিতা চন্দ্র। পশ্চিম ওয়াশিংটন স্কোয়ারের একটি ছোট্ট শহরের রাস্তাগুলো এঁকে বেঁকে বিভিন্ন দিকে টুকরো পথে বিভক্ত হয়ে গিয়েছে। এদেরকে প্লেস বলা হয়। এই টুকরো রাস্তাগুলোর অদ্ভুত সব কোণ ও বাঁক দেখা যায়। কোনো কোনো রাস্তা হয়তো এভাবে ঘুরপাক খেয়ে নিজের ওপর দিয়েই দু একবার অতিক্রম করে গিয়েছে। এইসব অঞ্চলেই পুরনো বাড়ি সস্তায় ভাড়া পাওয়া যায়। শিল্পীরা অনেকে এইখানে বাড়ি ভাড়া নিয়ে থাকে। একটা পুরনো নড়বড়ে তেতলা বাড়ির মাথায় সু আর জনসির ছবি আঁকবার স্টুডিও ছিল। একজন এসেছিল মেন থেকে, আরেকজন ক্যালিফোর্নিয়া থেকে। দুজনেরই একটা হোটেলে খেতে গিয়ে আলাপ হয়েছিল। তারপর দুজনের সব বিষয় একই রকম পছন্দ হওয়াতে একসঙ্গে এই স্টুডিওটা তৈরি করেছিল। সেটা মে মাস, কিন্তু নভেম্বর মাসেই নিউমোনিয়া আক্রমণ শুরু হলো এই অঞ্চলে। জনসিকেও একদিন নিউমোনিয়ায় ধরল। অসুখে পড়ে সে তার বিছানায় শুয়ে পড়ে রইল। জানলার ফাঁক দিয়ে একটা ইটের বাড়ির পেছনের দিকটা দেখা যায়। একদিন ডাক্তার এলেন। থার্মোমিটার ঝাড়তে ঝাড়তে শুকে ডেকে তিনি বললেন, বাঁচবার আশা দেখছি খুবই কম। একমাত্র ভরসা যদি রোগীর বাঁচবার আকাঙ্ক্ষা থাকে। তোমার বন্ধু যেন পণ করেছে যে সে আর ভালো হবে না। ওর মনে কিছু আশা আকাঙ্ক্ষা আছে কি? সু বলল, আসলে ওর ইচ্ছে ছিল ও নেপলসের উপসাগর আঁকবে। আঁকার কথা থাক, কোনো ছেলের কথা কখনো ভেবেছে কি? মানে কোনো ছেলেকে কি ও কখনো ভালোবেসেছিল? ছেলে না ডাক্তারবাবু, সেরকম কোনো ঘটনার কথা তো আমি শুনিনি। তাহলে আশা তো বড়ই কম। ওষুধের যা কিছু ক্ষমতা আছে তা আমি করব। একটা কথা শুধু জিজ্ঞেস করো ওকে, যদি কখনো ওর নতুন জামা কাপড় পরতে ইচ্ছে হয় তাহলে বুঝবে ওর কিছু আশা আছে। ডাক্তার চলে যাওয়ার পর সু তার ছবি আঁকবার বোর্ডটা নিয়ে শীষ দিতে দিতে জনসির ঘরে ঢুকল। জনসি চুপ করে জানলার দিকে মুখ করে শুয়েছিল। সুর মনে হলো জনসি বোধহয় ঘুমোচ্ছে, তাই শীষ দেয়াটা বন্ধ করল। সু আপন মনে বোর্ডটাকে সাজিয়ে একটা সাময়িক পত্রিকার গল্পের জন্য ছবি আঁকতে লাগল। যারা নতুন লেখক তারা যেমন সাহিত্যের নাম করবার জন্য সাময়িক পত্রিকায় লিখে হাত পাকায়, তেমনি তরুণ শিল্পীরাও সাময়িক পত্রিকায় ছবি এঁকে হাত পাকায়। সু যখন ছবি আঁকছিল তখন হঠাৎ একটা অদ্ভুত শব্দ কানে আসতেই জনসির বিছানার পাশে সে গেল। জনসির চোখটা খোলা ছিল। সে বাইরের দিকে চেয়ে কি যেন গুনছিল।
জনসি গুনছিল, 12। আমার মাথা ধরে যেত, এখন গোনা খুব সহজ হয়ে গেছে। ওই 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 আর একটা খসে গেল, এখন মাত্র 5টা পাতা রইল। কি বলছো জনসি? পাতার কথা বলছি। ওই যে আইভিলতা গাছটা দেখছো, ওর পাতা। যখন শেষ পাতাটা খসে যাবে, তখন আমিও চলে যাব। আজ 3 দিন হলো আমি জানতে পেরেছি। ডাক্তার তো তোমাকে সে কথা বলে গেছে। সু বলল, যত সব বাজে কথা। তোমার ভালো হওয়ার সঙ্গে পাতা ঝরার কি সম্পর্ক? ওই গাছটাকে তো তোমার খুব ভালো লাগতো, তা এখন এসব কথা কেন? না না, ওসব কথা তুমি ভেবো না। ডাক্তার বলেছে তুমি শিগগিরই সেরে উঠবে। এখন নাও নাও তো, এই স্যুপটা এখন খেয়ে নাও। আমি এখন সম্পাদকের কাছে গিয়ে ছবিটা দিয়ে কিছু টাকা আনবো, তোমার জন্য ওষুধ আনবো, আর আমার নিজের জন্য খাবার কিনে আনবো। জনসি বলল, আমার জন্য আর ওষুধ আনতে হবে না। ওই 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 আর একটা পাতা খসলো, আমি আর স্যুপ খাবো না। আর 4টে পাতা রইল, সন্ধে হবার আগে বাকি কটাও খসে যাবে। তখন আমারও যাবার পালা আসবে। সু বলল, জনসি জনসি, ওদিকে ওদিকে চেয়ে দেখো না, তুমি চোখ বুজে থাকো তো। আমি আঁকাটা শেষ করে কালকেই দিয়ে আসতে চাই। আমি জানলাটা বন্ধ করে দিতাম, কিন্তু আমার যে একটু আলোর দরকার হবে। জনসি বলল, কেন? ও ঘরে গিয়ে তুমি আঁকতে পারো না? সু বলল, আমি আমি যে এ ঘরে তোমার পাশে বসে থাকতে চাই। তাছাড়া আমি চাই না তুমি ওই আইভি পাতাটার দিকে চেয়ে থাকো। জনসি চোখ বুজে চুপ করে রইল, তারপর বলল, তোমার আঁকা শেষ হলেই আমাকে বলবে। আমি শেষ পাতাটার খসে যাওয়া দেখতে চাই। অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি, আর ভাবতে পারি না। আমি আস্তে আস্তে সব কিছুর মায়া কাটাতে চাই। তারপর ওই পাতাগুলোর মতন হাওয়ায় ভেসে যেতে চাই। সু বলল, ও তুমি একটু ঘুমানোর চেষ্টা করো তো। দাঁড়াও, আমি ওই বুড়ো বেয়ারম্যানকে ডেকে এনে তাকে মডেল করব। এই আমি যাব আর আসবো, তুমি কিন্তু একটু নড়বার চেষ্টা করো না। বুড়ো বেয়ারম্যান একজন শিল্পী। সে তাদের বাড়ির একতলায় থাকত। বয়স তার 60 পেরিয়ে গেছে, তার মুখে একটা দাড়ি আছে। শিল্পী হিসেবে বেয়ারম্যান কখনো সাফল্য অর্জন করতে পারেনি। 40 বছর ধরে ছবি এঁকেও কোনো নাম হয়নি তার। চিরকাল তার ইচ্ছে ছিল যে সে একটা শ্রেষ্ঠ চিত্র আঁকবে, কিন্তু তা কখনো আরম্ভ করাই হয়নি। অনেক বছর ধরে কেবল বিজ্ঞাপনের ছবি এঁকেই কাটিয়েছে। নতুন শিল্পীদের কাছে মাঝে মাঝে মডেল হিসেবে কাজ করে সে সামান্য কিছু আয় করত। আর নতুন শিল্পীরাও অনেকেই ওই খুব ভালো মডেল নিয়ে কাজ করবার পয়সা দিতে পারত না। আর সে যে একদিন শ্রেষ্ঠ একটা ছবি আঁকবে, তাদেরকে সে কথাও বলতো। এছাড়া সে একজন ভয়ানক প্রকৃতির লোক ছিল। তার কাছে ওই হৃদয়বৃত্তির কোনো মূল্যই ছিল না। এই দুজন শিল্পীকে সে একটু নেক নজরে দেখত, তাদের ভালো মন্দ সম্বন্ধে সে একটু ভাবত। বেয়ারম্যানের ঘরে গিয়ে সু দেখল তার ঘরে ছবি আঁকবার সেই বোর্ডটা তখনও তেমনই ফাঁকা। গত 25 বছর ধরে সে একটা আঁচড়ও কাটেনি তাতে। বেয়ারম্যানকে সমস্ত খুলে বলল সে। বলল কেমন করে জনসি শুকনো পাতার মতো খসে পড়ে যাবার ভয় করছে। বেয়ারম্যান বলল,
দূর, আইভি গাছ থেকে পাতা খসে যাবার সঙ্গে মরে যাবার কথা কেউ কল্পনা করতে পারে? যত সব উদ্ভট কল্পনা। আমি তো এরকম কথা কখনো শুনিনি। আমি তোমার মডেল হব না। তোমারই তো দোষ। তুমি জনসির মাথা থেকে এইসব উদ্ভট কল্পনা কেন দূর করতে পারো না? সু বলল, কি করব, অসুখে ভুগে ভুগে জনসি খুব রোগা আর দুর্বল হয়ে গেছে, তাই অত অদ্ভুত সব কল্পনা ওর মাথায় ভর করে। তা যাকে, তুমি যদি আমার মডেল না হও, কি আর করব আমি? বেয়ারম্যান বলল, কে বলল আমি মডেল হব না? তুমি যাও, আমি আধ ঘন্টা ধরে তো তোমায় বলে আসছি আমি মডেল হব। মিস জনসির মতো ভালো মেয়ে এখানে অসুখ হয়ে পড়ে থাকবে? না 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 না, এটা তো ভালো কথা নয়। আমি বলছি, একদিন আমি আমার জীবনের শ্রেষ্ঠ ছবি আমি আমি আঁকবই আঁকবো। তখন আমরা সবাই না এই জায়গাটা ছেড়ে চলে যাব, বুঝলে? এই জায়গাটা ভালো নয়। তারা দুজনে যখন ওপরের তলায় গেল, তখন জনসি ঘুমোচ্ছে। সু আস্তে আস্তে জানলাটা বন্ধ করে দিয়ে পাশের ঘরে গেল। সেখান থেকে ভয়ে ভয়ে আইভি লতাটার দিকে চেয়ে দেখল। তারপর দুজনেই দুজনের মুখের দিকে চাইল। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সঙ্গে বরফও পড়ছে। বেয়ারম্যান তার নীল শার্টটা পরে মডেল হয়ে বসল। পরের দিন সকালে যখন সু 1 ঘন্টা মাত্র ঘুমিয়ে উঠল, তখন দেখল জনসি বন্ধ জানলাটার দিকে চেয়ে রয়েছে। বলল, জানলাটা খুলে দাও, আমি দেখব। সু জানলাটা খুলে দিল। কিন্তু আশ্চর্য, সমস্ত রাত ধরে অত বৃষ্টি আর ঝড়ের পরও ইটের দেয়ালের গায়ে সেই আইভি লতাটার গাছে এখনো একটা পাতা লেগে রয়েছে। ওইটাই তো শেষ পাতা। হ্যাঁ, গোড়াটা এখনো সবুজ রয়েছে, যদিও ধারগুলো হলদে হয়ে গেছে। পাতাটা মাটির ওপরের প্রায় 20 ফুট উঁচুতে গাছের ডালের সঙ্গে লেগে রয়েছে বেশ শক্ত হয়ে। জনসি ওইদিকে তাকিয়ে বলল, ওইটাই শেষ পাতা। আমি ভেবেছিলাম রাত্রে বৃষ্টিতে ওটা ঝড়ে পড়ে যাবে। বাতাসের শব্দ আমার কানে এসেছিল। কাল যখন পড়েনি, আজকে ঠিক পড়বে। আমিও ঠিক সেই সময় চলে যাব। সু নিজের মুখটা বালিশের কাছে নিয়ে এসে বলল, জনসি তুমি কি আমার কথা একবারও ভাববে না? আমার কথাটা তো তুমি একবার ভাবো। তুমি চলে গেলে আমি কি করে থাকবো? একবার তুমি ভাবো, তুমি একবার ভাবো। কিন্তু জনসি চুপ করে রইল। যে চলে যাবে তার মতো নিঃসঙ্গ আর কে আছে? যেন তার সঙ্গে পৃথিবীর সমস্ত সম্পর্ক আস্তে আস্তে ছিন্ন হয়ে যাচ্ছে। আস্তে আস্তে দিন গড়িয়ে চলল। সন্ধ্যাবেলার অল্প অন্ধকারে দেখা গেল পাতাটা তখনও দেয়ালের গায়ে আটকে রয়েছে। রাত আসবার সঙ্গে সঙ্গে আবার উত্তরে বাতাস বইতে শুরু করল।
বৃষ্টির ছাপটা এসে জানলায় লাগতে লাগলো। সকাল হলে জনসি জেদ ধরলে জানলাটা খুলে দিতে হবে। জানলা খোলা হলো। এ কি, আইভি লতার পাতাটা তো তখনও তেমনি রয়েছে। জনসি সেই দিকে অনেকক্ষণ চেয়ে শুয়ে রইল। তারপর শুকে ডাকল। সু তখন জনসির জন্য খাবার তৈরি করছে। জনসি বলল, আমি খুব খারাপ মেয়ে সুডি, আমি খারাপ, তাই পাতাটাও পড়ছে না। আমি আর মরতে চাই না সুডি, আমার খাবার যা আছে নিয়ে এসো, আমি খাবো। আর একটা আরশিও দাও তো, আর আমাকে পিঠে বালিশ দিয়ে একটু বসিয়ে দাও না। এরপর সে বলল, সুডি, একদিন হয়তো আমি নেপেলসের উপসাগরটা আঁকতে পারবো, তাই না? বিকেলে ডাক্তার এলো। ডাক্তার চলে যাওয়ার পর সু বাইরে গিয়ে দেখা করল। ডাক্তার সুকে বললেন, এখন একটু আশা হচ্ছে। আপনার সেবার জন্যই হয়তো আপনার বন্ধু এই যাত্রা বেঁচে গেল। একতলায় আমাকে আবার একটা রোগী দেখতে যেতে হবে, তার নাম বেরম্যান। শুনেছ নাকি? লোকটা নাকি ছবি আঁকে। তারও বোধহয় শুনছি নিউমোনিয়া হয়েছে। বুড়ো মানুষ, খুব দুর্বল হয়ে পড়েছে। অবস্থাও তার খুব সঙ্গীন। দেখি হয়তো তাকে আবার হাসপাতালেও পাঠাতে হতে পারে। পরের দিন সকালবেলায় ডাক্তার এলো। বলল, না, আর কোনো বিপদ নেই। এবার শুধু একটু সেবা যত্ন আর পুষ্টিকর খাওয়া দরকার। সেদিন বিকেলবেলা জনসি যেখানে শুয়েছিল সেখানে সু এলো। একটা নীল সস্তা পশমের স্কার্ফ বুনছিল সে। জনসির গলা জড়িয়ে ধরে বলল, আজ তোমাকে একটা কথা বলবো জনসি। আসলে মিস্টার বেরম্যান আজকে হাসপাতালে নিউমোনিয়া মারা গেছে। হ্যাঁ, দুদিন ধরে শুধু অসুখে ভুগেছে। প্রথম দিন বাড়ির দারোয়ানটাই তাকে দেখতে পায়। ঘরের মধ্যে সে যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। তার পোশাক ও জুতো সব ভিজে গিয়েছিল। ওই রাত্রেই বৃষ্টির মধ্যে মানুষটা যে কোথায় গিয়েছিল তা কেউ জানে না। তারপর একটা লণ্ঠন ও একটা মই দেখতে পেল, কয়েকটা তুলি, কিছু রং। জানলার ওই বাইরের দিকে চেয়ে দেখো, দেয়ালের গায়ে শেষ পাতাটা কিন্তু আটকে রয়েছে। আচ্ছা, তোমার কি কখনো মনে হয়েছে শেষ পাতাটা এখনো নড়ছে না কেন? আসলে ওটা ছিল বেরম্যানের জীবনের সেরা ছবি। শেষ পাতাটা যেদিন ঝরে যায়, বেরম্যান সেদিনই তার সেরা ছবিটা এঁকেছিল। ওটা তারই আঁকা ছবি। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।